দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আসানসোলে পুকুর ভরাটের যে অভিযোগ এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া বার্তা দিয়েছেন এবং আজও তিনি সাংবাদিক বৈঠক করেছেন নবান্নে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বেআইনি জবরদখল করা হয়েছে জমি, সেই সমস্ত জায়গাও যেরকম তিনি উচ্ছেদ অভিযানের কথা বলেছিলেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু তাও শুরু হয়ে গিয়েছিল প্রশাসনের তরফে। আসানসোলে পুকুর ভরাটের যে অভিযোগ সামনে এসেছিল এবং তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পবিত্র, আসানসোলে পুকুর ভরাট করে যে 4 তলা বাড়ি তৈরির অভিযোগ সামনে এসেছিল, কি এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর আজকের নির্দেশের পর? পবিত্র, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের পর প্রশাসনের তরফে কি করা পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো ভাস্বতী, তোমাকে বলে রাখি যে এতদিন যেমন কাজ তেমনই চলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করেন এবং বৈঠকে যে কথা তিনি বলেন বা নির্দেশ দেন যে আসানসোলের একটি জায়গা, আসানসোল উত্তর থানার সাতগাঁ অঞ্চলে, সেখানে একটি পুকুর বোঝাই করে বেশ কিছুদিন আগে একটি বাড়ি তৈরি হয়, 4 তলা বাড়ি। এবং এই 4 তলা বাড়ি যে তৈরি হয়েছিল সেখানে আরএসএস এর সংগঠন আছে এবং আরএসএস এর কার্যালয়। এই বলার পরেই আজকে তো নড়ে চড়ে বসলো আসানসোল পৌর নিগম, বিএলআর দপ্তর, সঙ্গে পুলিশ প্রশাসন। আজকে তিনটে দলই প্রশাসন যেমন আছে, বিএলআর দপ্তরে এসে খোঁজ খবর করেন জমির কাগজপত্র মিউটেশন হয়ে আছে কিনা, পাশাপাশি কর্পোরেশন থেকে তার ট্যাক্স হয়েছে কিনা, মিউটেশনের হয়েছে কিনা ট্যাক্স কর্পোরেশনে, এবং বাড়ির বিল্ডিং প্ল্যান আছে কিনা, এসব খতিয়ে দেখেছে। এবং পুলিশ প্রশাসন থেকে এসে খোঁজ করে যে বিল্ডিং এর পাশের বৈধতা কি আছে, কোন জায়গায় কি আছে, এইসব দেখে। এক কথায় বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বলার পরেই নড়ে চড়ে বসলো আসানসোল প্রশাসন। ভাস্বতী, পবিত্র, এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, পুরসভার তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কি মুখ্যমন্ত্রী যে বার্তা তিনি দিয়েছেন, তারপর পুরসভা কতটা তৎপর যেভাবে এই বাড়ি তৈরি হয়েছে পুকুর ভরাট করে? দেখো ভাস্বতী, তুমি যেটা বললে যে পুরসভা মানে আসানসোল পৌর নিগম, আসানসোল কর্পোরেশন খুবই তৎপর। কেন এই ঘোষণা হওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং বাড়ির যে নকশা আছে কিনা, কোন বিল্ডিং কোনো প্ল্যান হয়েছে কিনা, প্ল্যানে নকশা আছে কিনা, জমির দলিল কার নামে, এই সমস্ত খতিয়ে দেখতে আসেন। এবং যারা এই বাড়িতে সেই সময় ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলেন এবং তারা কয়েকজন সময় চাই যে তাদের যে কাগজপত্র তাদের কাছে নেই, অন্য কোথাও আছে। হ্যাঁ, তাদের কিন্তু বক্তব্য যে না, এটা কখনোই পুরো পুকুর ছিল না, এটা পুকুর ছিল না। কিন্তু তাদের বক্তব্যের এখানে কোনো ইয়ে করে আসানসোল পৌর নিগম বলে যে কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে আসানসোল পৌর নিগমে দেখা করতে এবং বিএলআর দপ্তরে গিয়েও দেখা করে তাদের এই কাগজপত্র দেখাতে। যদি তাদের কাছ থেকে যেটুকু আমরা জানতে পারি যে যদি কোনো রকমে এই কাগজপত্র বৈধতা না খুঁজে পায়, তাহলে তার পরবর্তী পদক্ষেপ আসানসোল পৌর নিগম থেকে বিএলআর দপ্তর নেবে। পবিত্র, পুকুর ভরাট করে আরএসএস এর যে অফিস তৈরির অভিযোগ, আরএসএস এর তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? আরএসএস এর কি অবস্থান? আরএসএস এর থেকে কেউই এখন মুখ খোলেনি, কিন্তু তোমাকে বলে রাখি যে আরএসএস এর এক আইনি উপদেষ্টা তিনি বক্তব্য যে আমরা সমস্ত সময় চেয়েছি এবং এইটা বৈধ, এটা যে পুকুর বলছে এটা পুকুর ছিল না। কিন্তু সবকিছুই প্রশ্নে নির্ভর করছে যে এর কাগজপত্র কেন, যারা আজকে আধিকারিকরা এসেছিলেন তারা কাগজ দেখাতে পারেননি। তারা একটাই বলেন যে তাদের যে কাগজপত্র সেটা তাদের আরএসএস এর অন্য কোনো জায়গায় অফিসে আছে, এইখান থেকে নিয়ে এসে দেখাবে এবং তার জন্য তার কাছে তারা এই প্রশাসনিক স্তরের অফিসার আধিকারিকদের কাছ থেকে সময় চেয়ে নেয়। অতএব তোমাকে বলে রাখি ভাস্বতী যে এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে এর আসল ঘটনা কি, কবে পুকুর ছিল, করে ভরাট হয়েছে, তারা সবকিছুই খতিয়ে দেখবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য? দেখো, আমরা এখনো ঘটনাস্থলে তৃণমূল নেতৃত্ব যদিও আমরা কথা বলি ওভার ফোন, তাদের বক্তব্য যে এইরকম ভাবে
আরএসএস এর কাজই হচ্ছে তাই, এইভাবে অনেক জায়গাতেই এরকম করে। এটা আজকে সামনে এসেছে, এটা তারপর আরো তদন্ত করলে আরো বেরোবে এবং আসানসোলেও আমরা তৎপর হয়ে থাকছি যে আরো কোথাও এরকম কোনো সংগঠন বা এরকম কোনো কুকুর বোঝাই করে কোনো বাড়ি হচ্ছে কিনা বা কিছু হয়েছে কিনা সেদিকটা লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে প্রশাসন এখনো পর্যন্ত কি বলছে মুখ্যমন্ত্রীর এই বার্তার পর? দেখো, প্রশাসন যে কথা আমি তোমাকে বললাম, প্রশাসনের যিনি আধিকারিকরা এসেছিলেন তাদের বক্তব্য যে আমরা খতিয়ে দেখেছি, কাগজপত্র খুঁজেছি, তারা দিতে পারেনি, তাদেরকে সময় দেওয়া হয়েছে, যেহেতু তাদের কাছে এখানে নেই বলছে সেই কারণেই তারা সময় চেয়েছে এবং সময় এখন অপেক্ষা সময়ের ওপরে। একদমই ধন্যবাদ। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পাশাপাশি যে খবরে নজর রাখবো, হকারদের 1 মাস সময়সীমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে স্থানীয় হকাররা রাস্তা খালি করবেন এমনটাই তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন, 1 মাস সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই মধ্যে ভাঙতে যাব না, উচ্ছেদ করব না নবান্নের বৈঠকে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, হকারদের পাশে আছি, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার জোনের পাশে অগ্নিবিধি মেনে গোডাউন তৈরির নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী, শোনাই। সংখ্যা মোট সারা বাংলায় কত আছে, আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনের, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিল, এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আরেকটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি। চাঁদা তোলা বন্ধ করুন, লোভ সংবরণ করুন। প্রথমে হকার বসাচ্ছে, পরে বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে, দায়ী নেতা পুলিশরা। যে কাউন্সিলরের এলাকায় হবে গ্রেফতার করা হবে। আজ নবান্নের এই বৈঠক থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও কড়া বার্তা দিয়েছেন তিনি। এর আগেও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে অবৈধভাবে জমি দখলের যে অভিযোগ সামনে এসেছে, কোথাও ফুটপাত দখল করে যে দোকান খোলার অভিযোগ সামনে এসেছিল এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান অব্যাহত ছিল। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন পুলিশ প্রশাসনকে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে, শোনায়। গরিব তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য, বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবডালা দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না।
বিবেক প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসডিডি থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর বিজেপি নেতা রাহুল সিনহা তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী এর আগে অনেক কিছুতে এরকম অনেক নির্দেশ দিয়েছে, সেগুলো ওই ভাষণেই রয়ে গেছে, বাস্তবে কয়েকদিনের জন্যই হয়েছে। এটা কদিনের মেয়াদ এর, সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলুক। তার কারণ হচ্ছে ওনার হঠাৎ মনে হলো আর সঙ্গে সঙ্গে হকার উচ্ছেদ শুরু হয়ে গেল, এটাও ঠিক নয়। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই এটা করা উচিত নয়। হকার মুক্ত হোক কলকাতা, হকার মুক্ত হোক সব জায়গায়, এটা আমরা চাই, কিন্তু তার মানে এটা নয় যে কারো পেটের ভাত নষ্ট করে তার পরিবারকে অনাহারে রাখিয়ে হঠাৎ করে এই বিপ্লব দেখানোর কোনো মানে নেই। আর বিপ্লব যদি দেখাতে হয় সব এলাকায় দেখাক, খিদিরপুরে কেন হচ্ছে না, কেন রাজাবাজারে হচ্ছে না, কেন ধর্মতলায় হচ্ছে না? অর্থাৎ এখানেও সাম্প্রদায়িকতার বীজ বুনে মুখ্যমন্ত্রী কাজ চালাচ্ছেন। গত সোমবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর থেকে মঙ্গলবার থেকে শুরু হয় এই কাজ এবং আজও দিনভর শহরের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা যায়। গড়িয়া ব্রিজ সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হলো অস্থায়ী দোকান, পুনর্বাসনের দাবি দোকানদারদের। ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন এবং বুলডোজার দিয়ে সেই সমস্ত জায়গায় কিন্তু ফুটপাতে যে সমস্ত দোকান সেই সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়। সুখদেব দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা বিভিন্ন জায়গায় দেখছি ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে, তবে বুলডোজার দিয়ে বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙা হচ্ছে, কি ছবি ধরা পড়লো আজ? দেখো ভাস্বতী, তোমাকে আমি জানিয়ে রাখবো যে গত সোমবার যে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে সকলকে নিয়ে যে একটা পুলিশ প্রশাসনকে ধমক দিয়েছেন এবং তারপর থেকে রাজ্য জুড়ে একের পর এক এই যে ফুটপাত দখল করে যারা বসে আছেন, যারা ব্যবসা করছেন, তাদেরকে ফুটপাত দখলমুক্ত করতে ইতিমধ্যে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। তার সাথে বাদ নেই গড়িয়া এলাকা। দেখো, গতকাল একটি বৈঠক করা হয় রাজপুর সোনারপুর পৌরসভার যে প্রধান অফিস, সেই অফিসে সেখানেই ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার যে পৌরসভা সহ সোনারপুর এবং নরেন্দ্রপুর থানার আইটি, তাদেরকে নিয়ে রোজগার একটি বৈঠক করা হয়। সেই বৈঠকের পর আজ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে যারা ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওখানে পৌঁছে যায়। সেখানে দীর্ঘদিন ধরে যে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদেরকে তুলে দেয়। এই তুলে দেওয়ার সাথে সাথে একটা বিক্ষোভ দেখাতে থাকে সাময়িক, তারপরেও পুলিশ করে প্রচার করে তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তাদেরকে তুলে দিল একদিনের নোটিশে, এটা কি করে সম্ভব? তারা যে সকালবেলা যেই জিনিসগুলো কিনেছিলেন, তারা যেই সামগ্রীগুলো কিনেছিলেন সেগুলো বেচার জন্য তারা এখন সেগুলো নষ্ট হয়ে যাবে, তাদের পরিবার পরিজন রয়েছে, তাদের মুখে কিভাবে তারা আহার তুলে দেবেন এই চিন্তাই রয়েছে। তবে দেখো, বুলডোজার দিয়ে সেই যে অস্থায়ী দোকান, ফুটপাতে যে দোকানগুলো বসানো হয়েছে সেই অস্থায়ী দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙা জিনিস সেই পৌরসভার গাড়ি করে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন দেখার তাদেরকে কত। একদমই সুখদেব, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, তবে অনেক জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাট ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসছে। সোমবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, আর ওই বৈঠক থেকেই ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি এবং তারপর মঙ্গলবার থেকে কলকাতা সহ জেলায় জেলায় উচ্ছেদ অভিযানে নেমে পড়ে প্রশাসন এবং আজও দিনভর সেই ছবি সামনে এসেছে। কলকাতার পাশাপাশি জেলার দিকে নজর রাখবো, কারণ সেখানেও ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। বীরভূমের রামপুরহাটে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু তৎপর প্রশাসন বুধবার সকাল থেকে জবরদখল উচ্ছেদের কাজ শুরু হয়। জেসিবি দিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান প্রশাসনের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ দিনভর জেলার বিভিন্ন প্রান্তেও কিন্তু ফুটপাত যে দখলমুক্ত করা হয়েছে সেই সমস্ত জায়গায় ফুটপাতে যে সমস্ত দোকান খোলা হয়েছে সেই সমস্ত দোকান ভাঙারও কাজ চলছে। অন্যদিকে জেসিবি এনে কিন্তু সেই সমস্ত দোকানপাট ভাঙার কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান প্রশাসনের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
নবান্নের বৈঠক থেকে ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় এই অভিযান শুরু হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবারের বৈঠকেও কিন্তু পুরসভার প্রথম সারির নেতাদের দিয়েও বিরক্ত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানেও তিনি বলেছেন বিভিন্ন জায়গায় যেভাবে ফুটপাত ভেঙে দেওয়া হচ্ছে, সেই জায়গায় ফুটপাতে দোকান যে সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে ফুটপাতের উচ্ছেদ অভিযানের জন্য, সেই সমস্ত জায়গায় দোকান ভাঙার কাজের জন্য কিন্তু তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন এবং সেই জায়গায় তিনি কড়া বার্তা দিয়েছেন পুলিশ প্রশাসনকে। বীরভূমের রামপুরহাটে ফুটপাত দখলমুক্ত করার অভিযান, সেই অভিযান অব্যাহত, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডানলপে হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ, ক্ষুব্ধ হকারদের। ডানলপের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে হকাররা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ কোনো রকম কোনো সময়সীমা ছাড়াই ফুটপাত দখলমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে প্রশাসনের তরফে, বিভিন্ন জায়গায় তাদের দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর সেই অভিযোগকে সামনে রেখেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং তারা বিক্ষোভ করছেন রীতিমতো। ডানলপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হকার উচ্ছেদ ঘিরে রীতিমতো সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনের দখলদার উচ্ছেদ অভিযান নিয়ে বৃহস্পতিবারই নবান্ন সভাঘরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং তার আগে আমরা দেখেছি সকাল থেকে জেলার পাশাপাশি যেমন কলকাতার বিভিন্ন ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জায়গায় এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করার অভিযানে নেমেছে প্রশাসন, এবং বৃহস্পতিবার সেই অভিযানের তৃতীয় দিন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন পুরসভায় যে সমস্ত জায়গায় সরকারি জমি দখল করে বেআইনি অস্থায়ী নির্মাণ করা হচ্ছে, সেই সমস্ত সরাতেও তৎপর হয়েছে প্রশাসন, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ফুটপাতে থাকা যারা দোকানদারের মালিক, এবং সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। ডানলপেও কিন্তু যারা হকার অর্থাৎ ফুটপাতে যারা দোকান দিয়েছেন তারাও রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। জেসিবি এনে সেই সমস্ত দোকান ভাঙার কাজ চলছে প্রশাসনের তরফে। ডানলপে হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় সরকারি জমি দখল করে তৈরি বেআইনি অস্থায়ী নির্মাণ সরাতে তৎপর প্রশাসন। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও জড়িয়ে পড়েন অস্থায়ী যারা ব্যবসায়ীরা। রামপুরহাটেও কিন্তু একই ছবি আমরা দেখেছি। অন্যদিকে ডানলপেও বিক্ষোভ দেখাতে থাকেন এই উচ্ছেদ অভিযান ঘিরে হকাররা। রামপুরহাট শহরে ফুটপাথের জবরদখল উচ্ছেদে যৌথ অভিযানে পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর তৎপর পুরসভা। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকান ভাঙা শুরু করেছে সিউড়ি পুরসভা। জবরদখল উচ্ছেদে 11 দিনের একটি তালিকা তৈরি করা হয়েছে। হাসপাতাল মোড়ের ফুটপাথ দখল করে থাকা দোকানগুলি ভাঙার সিদ্ধান্ত। অনেক জায়গাতেই অস্থায়ী দোকান সরিয়ে নিয়েছেন দোকানিরাও। উচ্ছেদের প্রতিবাদে সরব বিজেপি। পুরসভার সামনে বিক্ষোভ। জেলা শাসকের কাছে স্মারকলিপি গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয়, কিন্তু জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ উচ্ছেদ করতে পারে না। হকারদের পুনর্বাসনের দাবি বিজেপির। জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া গ্রামে বিজেপি পঞ্চায়েতের মদতে মরা নদী বিক্রির মতো গুরুতর অভিযোগ। কালুয়া নদীর গা ঘেঁষে বেআইনিভাবে চলছে জলাশয় খনন। সেচ দপ্তরের অনুমতি ছাড়াই বোল্ডার দিয়ে পার বাঁধানোর কাজ। নদীর গতিপথ খুঁড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ জমির মালিকের। পুকুর খননের অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য বাপি রায়। বিজেপির মণ্ডল সভাপতি কৌশিক নন্দীর দাবি, পঞ্চায়েত সদস্য এনওসি দিয়ে থাকলে ব্যক্তিগতভাবে দিয়েছে, তার দায় দল নেবে না।
আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাভূমি ও ঝিল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাভূমি পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান। শিলিগুড়ির হিলকাট থেকে শুরু করে প্রধাননগর থানার অন্তর্গত জংশন, গুরুং বস্তি সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও ফুটপাথে থাকা দোকানদারদের সরিয়ে দেওয়া হয়। ফুটপাথ জবরদখল করে ব্যবসা করা যাবে না, জনসাধারণের সুবিধার্থে ফুটপাথ মুক্ত রাখতে হবে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় ও আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। হকার উচ্ছেদ ঘিরে ডানলপে ধুন্ধুমার। ফুটপাত থেকে হকারদের তুলতে হবে অভিজাত রেস্তোরাঁর সরঞ্জাম। প্রশাসনের কাজে ক্ষুব্ধ হকারদের বিক্ষোভ। হকারদের অভিযোগ, টাকার বিনিময়ে মাল্টি কুইজিন রেস্টুরেন্টগুলি চলছে। যদি হকারদের এই অভিযোগ অস্বীকার করেছে বরানগর পুরসভা। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় প্রশাসন। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি। জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে দেবাশিস প্রামাণিককে। সোমবার নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে। নবান্ন থেকে মমতার ক্ষোভ প্রকাশের পরেই উদ্যোগ পুলিশের। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা। প্রশাসনের দখলদার উচ্ছেদ অভিযান নিয়ে বৃহস্পতিবার যেরকম নবান্ন সভাঘরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে গত সোমবার নবান্নে বৈঠক করেছিলেন ফুটপাত দখল মুক্তের পাশাপাশি বিভিন্ন জায়গায় যে জমি দখলের অভিযোগ উঠেছে এবং অবৈধভাবে সেই সমস্ত জমি দখলের যে অভিযোগ উঠেছে সেখান থেকেই তিনি পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় প্রশাসন। সুজিত দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে উদ্যোগ পুলিশের? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর গ্রেফতার হলেন তৃণমূল নেতা। দেখো, মুখ্যমন্ত্রীর যে হুঁশিয়ারি দিয়েছিল তারপরেই কিন্তু যে শিলিগুড়ির ফুলবাড়ি যে আছে তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তার করার পরে গতকাল কিন্তু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তাকে এনজিপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর কিন্তু এনজিপি থানা থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে তৃণমূল নেতাকে। তারপরে কিন্তু আজ সকালে কিন্তু জলপাইগুড়ি দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। এখনো কিন্তু সিজিএম কোর্টে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তৃণমূল নেতাকে কিন্তু কোর্টে ওঠানো হবে। এখন কোর্টে ওঠানোর পর কিন্তু রিমান্ডে নেওয়ার কথা চলছে, যে রিমান্ডে নিবে। এখন দেখার যে কদিন পুলিশ রিমান্ড দেয় তৃণমূল নেতাকে। একদমই ধন্যবাদ জানাবো। সুজিত দে প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় প্রশাসন। বিভিন্ন জায়গায় যে সরকারি জমি অবৈধভাবে যে বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে কিন্তু নাম জড়িয়েছে বা তৃণমূল নেতার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই উদ্যোগ পুলিশের। গ্রেফতার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে। কি বলবেন, এটা কি ফাঁসানো হলো আপনাকে? রাস্তার মধ্যে কেন আসেন? কেন দেবাশিস দা কেন অ্যারেস্ট করা হলো? আমি নিজেও জানি না। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে কোথাও বহুতল নির্মাণ, জলা জমি ভরাট এবং অবৈধ পার্কিং থেকে অন্যান্য নির্মাণ, আর তা নিয়েই কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী। আর তারপরে কড়া পদক্ষেপ পুলিশের। রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিনা, তৃণমূল ব্লক সভাপতি যাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, গতকাল রাতে কিন্তু যে তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি রয়েছে দেবাশিস প্রামাণিক, তার বিরুদ্ধে কিন্তু যে জমি সংক্রান্ত মামলা ছিল সেই জমি সংক্রান্ত মামলা তাকে গ্রেফতার করা হয়। সারাদিন তাকে জেরা করে জিজ্ঞাসাবাদ চলে। তারপর অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানাবো যে গতকাল রাতেই কিন্তু এই জমি সংক্রান্ত মামলায় আরো দুজনকেও পুলিশ গ্রেফতার করেছিল
এবং তাদেরকেও আর জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সেখানে কিন্তু যে এনজিপি থানার অন্তর্গত যে জলডুমুর এলাকা রয়েছে সেখান থেকে এমডি কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি বাড়িভাষা থেকে গ্রেপ্তার করা হয় বিমল রায় নামের এক ব্যক্তিকে, এবং এই তিনজনকেই কিন্তু আজ সকালে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি আদালতে এবং সেখানে গিয়ে পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করে এবং তার আপাতত কিন্তু জানা যাচ্ছে যে আদালত সেই 10 দিনের রিমান্ড কিন্তু দিয়েছে এবং এরপরে আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ তদন্তে নামবে যে এই জমি চক্রান্তের বিষয়ে আরো কারা কারা জড়িত রয়েছে সেই পুরো তথ্য কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। একদমই নীনা, অর্থাৎ এটাই স্পষ্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি সেখানে বেআইনিভাবে অবৈধভাবে কোনো নির্মাণ সংক্রান্ত জমি সংক্রান্ত মামলায় কিন্তু কড়া ভূমিকা, একেবারে সক্রিয় ভূমিকায় পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো জমি কেনা বেচায় আবারও দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এ বিষয়ে ঠিক কি মন্তব্য করেছেন সাংবাদিক বৈঠক থেকে শোনাবো আপনাদের। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে আইনত নয়। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তিনি কি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। শিলিগুড়ি শহর এবং তার আশেপাশে গ্রাম, ডাবগ্রাম, ফুলবাড়ি এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে একটা জমির মাফিয়াগিরি এবং জমির দালালি, কন্ট্রাক্টারি নিয়ে দাদাগিরি থেকে শুরু করে গত কয়েক বছর ধরে চলছে। অনেক এরকম আছে, অনেক নাম আছে। এই যে যারা রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গেছিলেন, এরা সব হচ্ছে তৃণমূল কংগ্রেস দল করেন এবং তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়াতে আজকে এত বড় জমির দালালে পরিণত হয়েছে। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীরা জানতেন না? মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই জানতেন। এটা তো বহুদিন আগের কাজ। যদি সত্যি সত্যি এই সরকার যদি আন্তরিক হতেন তাহলে বহুদিন আগে থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু সেটা তো হয়নি, সেটা তো করা হয়নি। এবারও যে গ্রেপ্তার করা হয়েছে, কতদিন গ্রেপ্তার করে রাখা হবে আমার ডাউট আছে যথেষ্ট। এবার আপনাদের শোনাই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন। এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, 2 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে জটিলতা বাড়ল। রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিধানসভার স্পিকার। শুক্রবার ফের ধর্নায় বসবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন। আপনাদের জানিয়ে রাখবো, 2 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে জটিলতা আরো বাড়ল। রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই চিঠি দিচ্ছেন বিধানসভার স্পিকার। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে বিষয়? শপথ নিয়ে যে জটিলতা চলছিল গত কয়েকদিন ধরে, সেই জটিলতা আজ অব্যাহত এবং আজকেও তারা কিন্তু সকালে আজকে অবস্থান বিক্ষোভ করেছেন। তারা আজকে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ করেছেন, কিন্তু রাজভবনের পক্ষ থেকে কোনো সাড়া তারা পাননি এবং সেই মতো তারা স্পিকারের কাছে গেছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারছি বিধানসভা সূত্র থেকে, বিধানসভা স্পিকার রাষ্ট্রপতির কাছে চিঠি দিতে চলেছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদিকে বিধানসভার পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সম্বন্ধে যে মন্তব্য করেছেন, তারপরেই কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি বলেছেন যে রাজভবনে তিনি যাবেন না, যদি শপথ গ্রহণ হয় তাহলে বিধানসভাতে তিনি শপথ নেবেন। সেই মতোই কিন্তু দুই পক্ষের মধ্যে যে টানা জটিলতা চলছিল গত কয়েকদিন ধরে, তাও কিন্তু আজ অব্যাহত। তবে আজকে বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে চিঠি দিচ্ছেন, সেখান থেকে কোনো সদুত্তর আছে কিনা তার দিকেই তাকিয়ে আছে বিধানসভার সচিবালয়। তারপরেই ঠিক হবে এই দুজনের বিধায়ক হিসেবে ভবিষ্যৎ। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিধানসভার স্পিকার, এমনটাই জানা যাচ্ছে। এবং রাজভবনের সম্প্রতি যে তৃণমূল বিধায়ক শপথ গ্রহণকে কেন্দ্র করে শিরোনামে এসেছে বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন ফল প্রকাশের 23 দিন পরেও শপথ দিতে পারেনি এবং বৃহস্পতিবার সেই বিলম্বের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে দায়ী করেননি। নবান্নের সরকারি বৈঠক থেকে যে রাজভবনের নিরাপত্তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন। 2 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে জটিলতা বাড়ল। আজও রাজভবনের এই যে শপথ গ্রহণ এবং তা নিয়ে যে জটিলতা বাড়ছে, তার 2 তৃণমূল প্রার্থী তারা আজ ধর্নায় বসেছেন এবং শুক্রবার ফের ধর্নায় বসবেন সায়ন্তিকা ও রিয়াত হোসেন, এমনটাই জানা যাচ্ছে। কি বলছেন তাদের, কি দাবি, শোনাবো। সত্যি কি মিথ্যা সে বিষয়ে আমি বলবো না। আমি কিন্তু যেটা শুনেছি নিউজ চ্যানেলের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে, সেটা শুনে তো নিজের একটা মানে হবেই না একা যাওয়াতে। আর আমাদের বিধানসভাতে কাউকে জানানো হয়নি। সই-সাবুত কোথায় করব, কে সই-সাবুত করাবে সেগুলো জানি না। তার উপরে আবার আমার রিয়াদ্দাকে কেউ জানায়নি। উনিও তো জিতেছেন ভগবানগোলা থেকে, বিধায়ক হয়েছেন। ওনাকে তো 21 তারিখ কোনো চিঠি পাঠানো হয়নি কেন? এটা তো সাসপিশিয়াস না, ব্যাপারটা তো ভয় তো লাগবেই মনে। আমি বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম, কি করব। আপনাকে যেদিন চিঠি পাঠানো হলো সেদিন ভগবানগোলা থেকে যে নির্বাচিত হয়েছেন তাকে চিঠি পাঠানো হলো না, এর মধ্যে কি কোনো সন্দেহ প্রকাশ করছে? সন্দেহ হয়েছে বলেই তো আমরা আরোই ঠিক করে নিয়েছিলাম যে আমরা যাবো না। দেখুন, যদি এখানে আমরা সব বিধায়করা একসাথে যাচ্ছিলাম সেটা আলাদা বিষয় ছিল। আমাকে একা ডেকেছে, আমার অফিসকে জানায়নি, আমার সহকর্মীকে জানায়নি, তো মনে তো একটা সন্দেহ হবেই। অন্যায় হচ্ছে না, মানে আমাকে যারা ভোটে জিতিয়ে এখানে পাঠিয়েছে বিধানসভায়, তাদের প্রতি আমার অন্যায় হচ্ছে। আর আমি কেন অন্যায় করবো? অন্যের দায় আমি কেন নেব, তাই না? তো আমি তো এটা জায়গাটা আমি মানে অবশ্যই আমি আর সহ্য করব না আমি এই জায়গাটা। কারণ মানুষ আমাকে মানে অবিশ্বাস করবে, তারা আমার ওপর থেকে ভরসা হারাবে, যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি সেটা কেন হতে দেবো? আমি তো দোষ করছি না। আমি চাইছি শপথটা আমাদের করে দিক, আমাদের কাজটা করতে দিন না। এমনি দেখুন 1.5 বছর টার্ম শেষ হতে, কবে আর কাজ করবো বলুন? ওনাদের একটা মানে মানবিকতা তো ওনার থেকে এক্সপেক্ট আর করাও উচিত না সুস্থ মস্তিষ্কের মানুষের। উনি তো কনস্টিটিউশনটাও মানছেন না, আর কি বলবো। তিনি আমাদের কাস্টোডিয়ান স্পিকার, তো ওনার কাছে পর্যন্ত এই খবরটা পৌঁছাচ্ছে না। এটা তো একটা অসম্মানজনক ব্যাপার। আমার যেটা মনে হয়েছে যে এটা অসম্মানজনক ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথা দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ ধরে চলে আসছে এবং সেই প্রথা অনুযায়ী 2 দিন আগেই আমাদের লোকসভাতে শপথ বাক্য, ইভেন কি প্রাইম মিনিস্টার নিজে শপথ বাক্য পাঠ করলেন, বিরোধী দলনেতা যিনি হলেন রাহুল গান্ধী, উনি শপথ বাক্য পাঠ করলেন। তাহলে এখানে কেন আমরা বিধানসভায়, যেখানে আমাদের কর্মক্ষেত্র, যেখানে আমরা কাজ করব, ঠিক আছে, সেইখানে কেন আমরা নেব না, ওথ নেব না? সে গভর্নর নিজে এসে আমাদের বিধানসভায় ওথ দিক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দরকার হলে পরে দেশের যিনি সর্বোচ্চ কনস্টিটিউশনাল হেড, প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট,
ভারতের রাষ্ট্রপতির কাছে আমরা যাব, গিয়ে আমরা দরবার করব যে আমাদের অপরাধটা কি, আমরাও জানতে চাই আমাদের অপরাধটা কি। শপথ জটে রাজভবনকে নিশানা মুখ্যমন্ত্রীর, জেতার পরেও 1 মাস আমার বিধায়করা বসে আছে। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না, তাদের মানুষ নির্বাচিত করেছে, তার কি অধিকার? কেন রাজভবনে সবাই যাবে? রাজভবনে যা কীর্তিকলাপ করেছেন, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। সরাসরি রাজভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে রাজ্যপালকে তোপ দাগেন আজ নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরলাম সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন, এবং পাশাপাশি রাজভবনে যে শিরোনামে এসেছে 2 ভাবী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ রাজ্যপালকে সরাসরি এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান তা নিয়ে তোপ দাগেন, এবং আজকে সাংবাদিক যে বৈঠক নবান্নে সেখান থেকেই সরাসরি রাজভবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। আর এই নিয়েই রাজনৈতিক মহল তুঙ্গে চর্চা। রাজনৈতিক বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে সেই সমস্ত দলগুলির তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো পরপর। এটা তো দেখুন, সাংবিধানিক সংকট তৈরি করার যে প্রবণতা, এটা তো খুব খারাপ। একজন নির্বাচিত বিধায়ক, 2জন নির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর মধ্যেও যে সংঘাতের দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন, যাহা নবান্ন এবং রাজভবন, এটাকে অবিলম্বে শর্ট আউট করে নেওয়া উচিত। এটা ঠিক নয়। এটা সংবিধানের জন্য, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, পশ্চিমবাংলার গণতন্ত্রের জন্য খুব খারাপ নিদর্শন। আকচি না করে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত। আসলে রাজভবন আর নবান্ন সবসময় এই সংঘাত করে দেখাতে চাইছে যে কতটা বিরাট বড় সংঘাত। আসলে এগুলো কোনো কাজ নয়, এগুলো কোনো প্রোডাক্টিভিটি কিছু নেই। এগুলো করে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে। জটিলতা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, কারণ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নিয়েছেন, তাহলে তার বিধায়কদের রাজভবনে যেতে অসুবিধা কোথায়? রাজ্যপাল তো বারবার বলছে রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হবে, তাহলে কেন জেদ করছেন আজকে তৃণমূল কংগ্রেসের লোকরা? এখানেই মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজভবনে রাজ্যপাল যা কীর্তিকলাপ করেছেন তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, সেই কারণে যাচ্ছে না। আসল বিষয় হচ্ছে যে জিনিসটাকে জল ঘোলানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। যেটা অভিযোগ এসছে সেই অভিযোগ এখন পর্যন্ত প্রমাণ হয়। অভিযোগের কোনো সারবত্তা নেই। অতএব শুধু একটা ওই অভিযোগকে ভিত্তি করে এই জাতীয় যে শেয়ারিং, সেটাকে বন্ধ করার কোনো নৈতিক অধিকার রাজ্য সরকারের নেই কিংবা তৃণমূল কংগ্রেসের নেই। এই মুখ্যমন্ত্রী আবার যাবে কদিন বাদে রাজভবনে রাজ্যপালের সাথে মিটিং করতে, এটা আপনি দেখে নেবেন। অতএব যাদের কথা তাতে কাজের কোনো মিল নেই। আমি তো বারে বারেই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী অশালীন আচরণ করেন, অসাংবিধানিক আচরণ করেন। তার কাছে মুখ্য উদ্দেশ্যটা কি? যারা জয়ী হয়েছেন তাদের শপথ নেওয়ানো, নাকি মুখ্য উদ্দেশ্য হচ্ছে কলতলার ঝগড়ার মতো ঝগড়া করে দেওয়া? তুই আগের দিন আমাকে সুর্পনখা বলেছিলি, আজকে তোকে আমি কেন হনুমান বলবো না? কি হচ্ছে এটা কি? দুটো সাংবিধানিক সংস্থার প্রধান, তারা পাড়ার বাচ্চা ছেলে মেয়েদের থেকে খারাপ ধরনের আচরণ করছেন। কি শেখাতে চাইছেন তারা? তারা কি এইভাবে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর উপরে অনাস্থা তৈরি করতে চাইছে? অত্যন্ত বেদনার। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে একটা মন্তব্য করলেন, রাজ্যপাল ভালো মন্দ যাই হোক না কেন, এটা কোনো কথা বলার আগে কথা বলার কি গভীরতা, তার কি প্রতিক্রিয়া, এই বোঝবারও ক্ষমতা নেই বোধ হয় এদের। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি। পশ্চিমবঙ্গের সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে।
ভাঙা হলো তারাতলা গোড়াগাছার বিজেপির বেআইনি পার্টি অফিস। ভাঙা হলো কলকাতা পুলিশ ও পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বিজেপির পার্টি অফিস। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তারাতলার যে বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙা হলো বুলডোজার দিয়ে, কারণ বিভিন্ন জায়গায় অবৈধভাবে জমি দখল করে যে অফিস গড়ে উঠেছে বা কোথাও কোনো জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ, আর সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন এবং তারপরে পুলিশ প্রশাসনের তরফে যে উদ্যোগ, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বুলডোজার দিয়ে বিজেপির পার্টি অফিস ভাঙা হচ্ছে। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শুভ্রজিৎ, বিজেপির কর্মী সমর্থকরা কি বলছেন, কি ছবি ধরা পড়লো আজ? হ্যাঁ দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো, গত সোমবার কিন্তু বন্দর এলাকায় একটি পার্টি অফিস ভাঙা নিয়ে স্থানীয়দের সাথে বচসা হয়। মাঝেরহাটে ঘটনাটি ঘটে এবং সেটা হাইকোর্টের অর্ডার ছিল যে সেখানে যেটা কোর্টের তরফ থেকে জানানো হচ্ছিল যে শাসক দল তৃণমূলের একটি কার্যালয় ছিল, সেটি ভাঙার অর্ডার ছিল। সেই ভাঙার কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এবং আজও কিন্তু যে পার্টি অফিস বিজেপির ভাঙা হয় সেই পার্টি অফিসও কিন্তু বন্দরের জায়গার উপরে ছিল এবং পুলিশের পক্ষ থেকে যেটা মাইকিং করে জানানো হয় যে আদালতের অর্ডার রয়েছে, নির্দেশ রয়েছে, সেই মতো কিন্তু পোর্ট ট্রাস্টের যারা আধিকারিক রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আজকে ভাঙতে যাওয়া হয় এবং বিজেপির যে পার্টি অফিস যে জায়গায় ছিল সে কিন্তু একদম তারাতলায় গোড়াগাছায় পোর্ট বন্দরের জায়গার উপরে সেই পার্টি অফিস কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং যখন পুলিশের পক্ষ থেকে ভাঙতে যাওয়া হয় তখনই কিন্তু বিজেপি পার্টি অফিসের ভিতরে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা, মহিলা কর্মীরা তারা ছিলেন। তারা কিন্তু প্রথমে সেই পার্টি অফিস থেকে বেরিয়ে আসতে রাজি হননি এবং পরে দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে মহিলা পুলিশ আধিকারিকরা তারা ওই মহিলা বিজেপি কর্মীদের তাদের বার করে এবং রীতিমতো কিন্তু পুলিশের সাথে বচসা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা এবং পরে কিন্তু অবশেষে বিজেপির পার্টি অফিস সেটি কিন্তু বুলডোজারকে ভেঙে দেওয়া হয় এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীদের কিন্তু ইতিমধ্যেই আটক করা। একদমই ধন্যবাদ শুভ্রজিৎ চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপির পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙতে গেলে পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা, ধস্তাধস্তি বাধে এবং বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থককে আটক করে পুলিশ। নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। শান্তিপুরে বোমা ফেটে মৃত্যু হয়েছে কিশোরের। শান্তিপুর থানার টেংরিডাঙ্গার ঘটনা। মৃতের নাম শামিরুল শেখ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে, এমনটাই মৃতের মা অভিযোগ করছে। দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুরে বোমা ফেটে মৃত্যু কিশোর, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং শান্তিপুরের টেংরিডাঙ্গার ঘটনা। ঘটনার পর শোকের ছায়া পরিবারে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। সন্তু সাহা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, ঘটনায় কি জানা যাচ্ছে, পরিবারের তরফে কি অভিযোগ? দেখো, শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা এলাকার যুবক শামিরুল শেখ এদিন আজ বারবার তাকে মহিবুল শেখ নামে এক যুবক ফোন করছিল, এমনটাই অভিযোগ পরিবারের। বারবার ফোন না তোলা সত্ত্বেও এদিন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এই মহিবুল। পরিবারের যেটা অভিযোগ, এই মহিবুল তাকে ডেকে নিয়ে গিয়ে একটি ফাঁকা মাটির মধ্যে বোমা বাঁধতে দেয়। পরিবার যেমন অভিযোগ করছেন, এই মহিবুল তাকে বোমা বাঁধতে দিয়ে এলাকা থেকে সরে যান এবং ঠিক বোমা বাঁধতে গিয়ে একটা বিস্ফোরণ ঘটে। এই বোমা বিস্ফোরণের ফলে কিন্তু তার বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতাল নিয়ে যায়। সেখানে আসার পরে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই যে ঘটনা, বোমা বাঁধতে গিয়ে এই যে মৃত্যু, কিভাবে কি কারণে এই বোমা বাঁধতে গিয়ে বোমা বাঁধছিল সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। পাশাপাশি এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, কারা এই কি কারণে এই বোমা বাঁধা হচ্ছিল তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। তবে পরিবার মৃতের মা একদম তিনি আজিরা দিকে তিনি একদম অভিযোগ করছেন যে স্থানীয় যুবক মহিবুল শেখ সে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মাঠের মধ্যে গিয়ে তাকে বোমা বাঁধতে দিয়েছিল। সেই বোমা বাঁধতে গিয়ে কিন্তু এই মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ সন্তু সাহা, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বোমা বাঁধতে গিয়ে কিশোরের মৃত্যু। শান্তিপুরের টেংরিডাঙ্গার ঘটনা। মৃতের নাম শামিরুল শেখ। তবে পরিবারের অভিযোগ বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই কিশোরের। চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ সামনে আসছে। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ। গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ 4 জন। হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমার প্রথমে বলে রাখি, ডোমজুর জালাল কমপ্লেক্সের একটি কারখানা থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে হাওড়াতে যে কারখানায় তোলাবাজিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পাশাপাশি গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে বারবার এই যে দেখা যাচ্ছে যে হাওড়ায় যে বিভিন্ন জায়গায় ধরপাকড় এবং যেখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন যে জায়গায় দখল করে বসে রয়েছে সব পরিষ্কার করার চেষ্টা করছে। সেক্ষেত্রে এখানেও দেখা গেল যে জালাল কমপ্লেক্সের কারখানার কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়েছিল। শুধু টাকা চাওয়া না, টাকা না দিলে হুমকি দেওয়া হয়েছিল। যেই জন্য এই 4 জনকে গ্রেপ্তার করে আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে। বারবার ফোনে হুমকি এবং কারখানার ভেতরে ঢুকে গিয়ে হুমকি দেওয়া হতো, তাই জন্যে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে বলে রাখি, মূল অভিযুক্ত হচ্ছে পঞ্চায়েত সদস্য সাদ্দাম মোল্লার সঙ্গে আরো 3 জন ছিল, মোট 4 জন। এই সাদ্দাম মোল্লাকে যে ফোন রেকর্ডিং চেক করা হচ্ছে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে, ডোমজুর থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে হাওড়া আদালতে তুলেছে। তবে বারবার এই তোলাবাজি ঘটনা হাওড়ায় ঘটে, গ্রেপ্তার হয় না। কিন্তু আজকে দেখা গেল যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার হলো, একদম তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, কারখানায় তোলাবাজির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়। জুন আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার 10টা থেকে 2টো পর্যন্ত বসতে পারেন তিনি। ভোট পরবর্তী আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন বিরোধী দলনেতা। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী, যিনি এর আগে আমরা দেখেছিলাম যে রাজভবনের দ্বারস্থ হয়েছিলেন তিনি, এবং বিজেপির কর্মী সমর্থকরা যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিলেন তাদেরকে নিয়েই 30শে জুন তিনি অবস্থানে বসতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। রবিবার 10টা থেকে এই অবস্থানে তিনি বসতে পারেন। 30শে জুন অবস্থানে বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার দুপুর 2টো পর্যন্ত এই অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত এই বিষয়ে মামলার পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবার। সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য অবস্থানে বসতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। 30শে জুন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে, এবং যেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে পরের রবিবার 7ই জুলাই অনুমতি দেওয়া যেতে পারে। অন্যদিকে কিশোর দত্ত আইনজীবী তিনি যেমনটা বলেছেন যে সেটা আমাকে রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাতে হবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, 30শে জুন রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন, কেউ ঘরছাড়া হয়েছেন, তাদের নিয়ে অবস্থানে বসতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আইনজীবীর তরফে যেরকম বলা হয়েছে যে রবিবার না করে শনিবার করা যেতে পারে, কারণ রবিবার প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানও রয়েছে। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আজ শোনাবো। সেটা তখন অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করবো আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না।
চারটে চারদিক এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।